আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে রাজাকারের সংখ্যা বেশি। মুক্তিযোদ্ধার দল আওয়ামী লীগ না, স্বাধীনতার সময় তারা ছিল না, এই দেশের স্বাধীনতা তারা বিশ্বাস করে না। যদি করে তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, মোদি, নরেন্দ্র মোদি যে একজন খুনি এবং কসাই, তিনি যখন ভারতে বসে আমার 16ই ডিসেম্বরের বিজয় দিবসকে অস্বীকার করে বললেন এটা ভারত পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশ নামটাই আনলেন না, আপনাকে জিজ্ঞাসা করি আওয়ামী লীগের কোন লোক কি একটা প্রতিবাদ করছে? কোন জায়গায় মিছিল দেখছেন, সেমিনার করছে, সিম্পোজিয়াম করছে? সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তার এই বক্তব্যের বিরোধিতা করছে, কিন্তু একমাত্র আওয়ামী লীগ করে না। তার মানে কি দাঁড়ালো? আওয়ামী লীগ মূলত বাংলাদেশের স্বাধীনতাই বিশ্বাস করে না। আওয়ামী লীগ মূলত আমার এই জন্মভূমিটাকেই চায় না। তারা চায় যে কোনো মূল্যে ভারতের কররাজ্য থাকবো, ওই দেশের একজন মুখ্যমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দায়িত্ব পালন করবেন। অতএব এই ধরনের মুক্তিযোদ্ধা না, এইসব বিতর্ক আর এই সোনার বাংলাদেশে আনিয়েন না। এগুলো আনার মধ্য দিয়ে বাংলাদেশকে নষ্ট করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। আগামীর বাংলাদেশে আমার কোনো মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি বলতে কেউ নাই। আমরা মনে করি সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এবং আগামীর বাংলাদেশ হচ্ছে এই 24-এ যারা যুদ্ধ করেছে তাদের চিন্তা চেতনা আদর্শের বাংলাদেশ, সেটাকে আমরা গঠন করতে হবে। এটাই হচ্ছে আমার সর্বশেষ আপনাদের প্রতি। স্যার এক কথায় প্রকাশ, মারা গেছে, একটু কাইন্ডলি যদি বলতেন। 3জন পরে আরো মারা গেছে, কিন্তু বলছিল 3 মিনিট 4 মিনিট পার হয়ে গেছে। কোরআন নিয়ে যে আমি বিশ্ব ইজতেমার একজন ভক্ত। আমি বিশ্ব ইজতেমার কারণে বাংলাদেশের কোনো লস নাই। বিশ্ব ইজতেমার কারণে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ নামক রাষ্ট্রটাকেও চেনে। এটা একটা সৌন্দর্যের প্রতীক ছিল। এ দেশের প্রধান দল, বিরোধী দল তারা আখিরি মোনাজাতে অংশ নিত। সেই শৃঙ্খলের জায়গাটা আমি মনে করি সম্ভবত না, এটাকে ধরেই নিতে পারেন ভারতীয় একটি আধিপত্যবাদ বিস্তারের জন্য ষড়যন্ত্রমূলক এদের ভিতরে কাউকে না কাউকে এজেন্ট হিসেবে ঢুকিয়ে দিয়েছে, এবং তার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশে মানুষগুলো মারা যাচ্ছে। না হয় এটা কিন্তু আওয়ামী লীগের আমলেই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব সম্ভবত ছিলেন, আমার ধারণা তিনি এটাকে ডিভাইডেড করেছেন, এ পার্টি বি পার্টি। মুক্তিযুদ্ধ এই আপনার তাবলিগের মধ্যে এইসব আগে ছিল না। তো এটার মূল উদ্দেশ্য ছিল যে ভারত নিয়ন্ত্রিত কোনো কিছু এখানে করা যায় কিনা, এবং এই যে সেদিন মারামারি হলো, সেই মারামারিটার মধ্যেও কোনো একজন কলেমাওয়ালা, নামাজওয়ালা, একজন ইমানদার, দাড়িওয়ালা কাউকে কি হত্যা করতে পারে নাকি ভাই? তো আর তো তাবলিগ তো এমনিই তারা নিরিবিলি মানুষ, সেই নিরিবিলি মানুষ মারবে কেন? আমার মনে হচ্ছে এটা শেখ হাসিনা যেভাবে আনসারের মধ্যে ঢুকে গিয়ে শয়তানি করতে চেয়েছে, গার্মেন্টসের মধ্যে ঢুকে করতে চেয়েছে, বিভিন্ন পেশাজীবীদের মধ্যে করতে চেয়েছে, ঠিক তাবলিগের মধ্যে থেকেও তারা এরকম কিছু একটা ঘটাইয়া তারপরে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছে। তবে সরকারকে ধন্যবাদ জানাই, তাদের সকল বুমেরাং নস্যাৎ করে দিয়েছে, এবং আগামী দিনে বাংলাদেশে তাদের ব্যাপারে আরও সতর্ক হতে হবে। প্রয়োজনে সমগ্র জায়গায় হেলিকপ্টারের টহল দিয়ে, নিরাপত্তা দিয়ে তারপরে ইজতেমা করতে হবে। কোনো ছোটোখাটো ভাবনা করে তাদেরকে মাঠে ছেড়ে দিলে আপনার শেখ হাসিনা ওখানে আবার ওই আনসার বিডিআরদের মতোই ঢুকে গিয়ে আপনাকে, আমাকে, সাধারণ মানুষদেরকে হত্যা করবে। এটাই হচ্ছে আমার প্রাপ্তি। তবে আলেমদের প্রতি, দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান, ধর্মীয় যে কোনো কার্যক্রমে যারাই বিতর্কিত করুক, এটা আমাদের ধর্মীয় ব্যক্তিদের জন্য মানিজ্যত নষ্ট করে, এটা আমাদের সম্মান নষ্ট করে, বহির্বিশ্বে এটাকে মুসলমানরা খারাপ হিসেবে উপস্থাপিত হয়। এই ধরনের ষড়যন্ত্র থেকে নিজেরাও বেঁচে থাকবেন এবং অনৈক্যের পথ পরিহার করে ঐক্যবদ্ধভাবে চলবেন। না, এটা নিয়ে আমার কোনো মত নাই। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আদর্শ, কোনোদিনই একটা জিনিস অনৈক্য হয়ে গেলে ওইটা আর ঐক্য হয় বলে আমার মনে হয় না। অতএব দোকান একটা খুললে পাশে আর একটা খুললে ওই দোকান বন্ধ কোনোদিন হয় বলে আমার মনে হয় না, দোকান বাড়তে থাকে। অর্থাৎ আমি 2 পর্বে চাওয়ার কথা না, আমার কথা হচ্ছে যে এটা ঐক্য কিভাবে হবে না হবে এটা তাদের বিষয়, সম্পূর্ণ তাদের। কিন্তু 2 পক্ষেরই, আমাদের দেশের নাগরিকরাই তো তাদের ফলোয়ার। হয়তো ষড়যন্ত্র যারা করছে আমি তাদের ব্যাপারে মুখ উন্মোচন করতে চাই, তাদের বিচার করতে চাই, কিন্তু একজন সাধারণ তাবলিগওয়ালা নামাজ পড়ে মসজিদে, সে জানেই না যে ওখানে আজকের হামলা হবে, মামলা হবে, তার বিরুদ্ধে তো আর আপনার কথা বলার দরকার নাই। আমরা মনে করি তাবলিগের স্বাধীনতাভাবে চলুক, এক পক্ষে কিংবা 2 পক্ষে, আপ টু দেম, তাদের সিদ্ধান্ত। ধন্যবাদ স্যার। 30 সেকেন্ড একটা, আমরা দেখতেছি সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, উনি সত্য বা মিথ্যা, হ্যাঁ অথবা না। আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ইউটিউব নির্ভর কিংবা ফেসবুক নির্ভর কোনো বক্তব্যের উপরে নির্ভর করা উচিত নয়। তবে তাদের এই বক্তব্যগুলো আমাদের দেশের জন্য কল্যাণকর। অনেক সময় কোনো অসৎ চিন্তার মানুষ থাকলে তারা যখন যেখান থেকেই যে বক্তব্য দেয়, এগুলো আমাদের দেশের জন্য অ্যালার্মিং হিসাবে কাজ করে, এটা একটা বিশেষ প্রেশার হিসাবে কাজ করে। অর্থাৎ সেই জায়গায় তারা যতটুকু অবদান রাখবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। যদি কখনোই তারা অনৈক্যের জন্যও চেষ্টা করেন, সে যত বড় ইউটিউবার হোক কিংবা ব্যক্তি হোক কিংবা ডক্টর ফয়জুল হোক, তাদেরকেও আপনারা দূরে রেখে তারপরে জীবনযাপন করবেন, কারণ বাংলাদেশকে নিয়ে নানা জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। অতএব কোনো ষড়যন্ত্রে যাতে আমরা পারা না